হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ মুভি এক্সপ্লেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। এই মুভিটির কাহিনী এমন এক রহস্যময় বাড়িকে ঘিরে, যেখানে বাইরে থেকে সব কিছু খুব চকচকে আর পারফেক্ট মনে হলেও ভেতরে লুকিয়ে আছে এক ভয়ানক অন্ধকার সত্য। একজন হাউসমেট বা কাজের মেয়ে যখন তার নতুন চাকরি নিয়ে একটি বিলাসবহুল বাড়িতে প্রবেশ করে, তখন সে কল্পনাও করতে পারেনি যে তার জীবনটা আসলে এক মরণ ফাঁদে আটকে যেতে চলেছে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। এই দৃশ্য দেখে মিলির বিশ্বাস আরও পাকা হয় যে নিনা অত্যন্ত বিপজ্জনক এবং মানসিক ভারসাম্যহীন। পরদিন সকালে নিনা মিলির কাছে আসে এবং প্রেগন্যান্সি নিয়ে মিথ্যা বলার জন্য ক্ষমা চায়। মিলি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হাসি মুখেই সেটা মেনে নেয়। তখন নিনা মিলিকে তার নিজের কিছু দামি জামাকাপড় অফার করে। মিলি প্রথমে নিতে চায়নি, কিন্তু নিনার জোড়াজুড়িতে রাজি হয়। এরপর নিনা মিলিকে একটা বিশেষ অনুরোধ করে। সে বলে, মিলি, কাল আমি অ্যান্ড্রুর কাছে ক্ষমা চাইতে চাই। তুমি প্লিজ আমাদের জন্য আগামী শনিবারের ব্রডওয়ে শোয়ের 2টো টিকিট আর একটা হোটেল রুম বুক করে দাও। নিনা আরও জানায় যে সিসি তার বন্ধুর বাসায় থাকবে, তাই মিলি সেদিন ছুটি পাবে। মিলি খুশি হয়ে রাজি হয়। বিকেলে মিলি যখন সিসিকে ব্যালে ক্লাস থেকে আনতে যায়, তখন এক মহিলার সাথে তার কথা হয়। সেই মহিলা মিলিকে নিশ্চিত করে যে নিনা আসলেই পাগল। সে জানায় একবার নিনা সিসিকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল এবং পরে নিজেও অতিরিক্ত ওষুধ খেয়ে সুইসাইড করতে চেয়েছিল। একমাত্র অ্যান্ড্রুর কারণেই ওরা দুজনেই বেঁচে গেছে। এই কথা শুনে মিলির শরীরে লোম দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারে এই বাড়িতে থাকাটা কতটা ঝুঁকির। বাড়ি ফিরে মিলি বাগানের মালি এনজোর মুখোমুখি হয়। সে এনজোর কলার চেপে ধরে জিজ্ঞেস করে, তুমি এই পরিবার সম্পর্কে কি জানো? আমাকে সব সত্যি বলো। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই নিনা সেখানে চলে আসে এবং রেগে আগুন হয়ে যায়। নিনা চিৎকার করে বলে, মিলি, তুমি কেন ব্রডওয়ে টিকিট কেটেছ? মিলি অবাক হয়ে বলে, আপনিই তো বললেন কাটতে। নিনা তখন সম্পূর্ণ অস্বীকার করে এবং অ্যান্ড্রুর সামনে মিলিকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করে। নিনা বলে, আমি তোমাকে বলেছিলাম শনিবার সিসির আর্ট ক্যাম্প আছে। তুমি ভুল শুনেছ এবং এখন মিথ্যে বলছো। নিনা আরও জানায় যে টিকিটগুলো নন রিফান্ডেবল বা ফেরতযোগ্য নয়, তাই এই টাকা মিলির বেতন থেকে কাটা হবে। মিলি যখন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল, অ্যান্ড্রু তখন তাকে আশ্বস্ত করে বলে, মিলি, তোমাকে টাকা দিতে হবে না, আমি ম্যানেজ করে নেব। অ্যান্ড্রুর এই মহানুভবতা মিলিকে মুগ্ধ করে। কয়েকদিন পর নিনা আর সিসি আর্ট ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি এখন ফাঁকা। মিলি শাওয়ার নিয়ে তোয়ালে প্যাঁচিয়ে বের হতেই করিডোরে অ্যান্ড্রুর সাথে ধাক্কা খায়। দুজনেই খুব অপ্রস্তুত হয়ে পড়ে। অ্যান্ড্রু ক্ষমা চেয়ে দ্রুত সরে যায়। কিছুক্ষণ পর অ্যান্ড্রু মিলিকে জানায় যে সে টিকিটগুলো রিফান্ড বা ফেরত দিতে পারেনি। সে মিলিকে প্রস্তাব দেয়, টিকিটগুলো নষ্ট করার চেয়ে চলো আমরাই শো দেখে আসি। মিলি প্রথমে দ্বিধা করলেও পরে রাজি হয়ে যায়। সে নিনার দেওয়া সেই দামি পোশাক পরে তৈরি হয়। তারা দুজনে মিলে ব্রডওয়ে শো দেখে এবং খুব ভালো সময় কাটায়। শো শেষে তারা হোটেলে যায়। সেখানে ডিনারের সময় অ্যান্ড্রু তার মনের কথা খুলে বলে। সে জানায় তার বাবার রেখে যাওয়া ডেটা প্রসেসিং কোম্পানি সে চালায় এবং সে সবসময় চেয়েছিল একজন ভালো স্বামী ও বাবা হতে, কিন্তু নিনার কারণে তার জীবনটা নরক হয়ে গেছে। অ্যান্ড্রু মিলিকে জিজ্ঞেস করে, তুমি কি বাচ্চা চাও? মিলি লাজুক হেসে উত্তর দেয়, হ্যাঁ, ভবিষ্যতে চাই। হোটেলে চেক ইন করার সময় তারা আলাদা রুম নেয়। মিলি রুমে গিয়ে তার ফোন চার্জে দিতেই দেখে নিনার অসংখ্য মেসেজগুলো ছিল অত্যন্ত আপত্তিকর এবং গালাগালিতে ভরা। নিনা লিখেছে, আমার বর থেকে দূরে থাক। মিলি ভয়ে কেঁদে ফেলে এবং অ্যান্ড্রুকে মেসেজগুলো দেখায়। অ্যান্ড্রু মিলিকে সান্ত্বনা দিতে তার রুমে আসে। মিলির কান্না আর অ্যান্ড্রুর সান্ত্বনা ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায় এবং সেই রাতে তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে। অর্থাৎ নিনার সেই সতর্কবাণী সত্ত্বেও মিলি এবং অ্যান্ড্রুর মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায়। পরদিন সকালে অ্যান্ড্রু মিলির সৌন্দর্যের প্রশংসা করে। তারা বাড়ি ফিরে আসে এবং দেখে নিনা তখনও ফেরেনি। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু কিছুক্ষণ পরেই নিনা সদর দরজা দিয়ে ঢোকে। নিনা গতকালের মেসেজগুলোর জন্য মিলির কাছে ক্ষমা চায়। সে খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, মিলি, তোমার ছুটির দিন কেমন কাটল? মিলি ভয়ে মিথ্যে বলে, আমি আমার বন্ধু লেক্সির সাথে বারে গিয়েছিলাম। নিনা তখন মুচকি হেসে রান্নাঘরে যায় এবং মিলির রান্নার প্রশংসা করে। হঠাৎ সে বলে, আচ্ছা মিলি,
তুমি কি জেলে থাকার সময় রান্না শিখেছ? এই প্রশ্নটা বোমার মতো ফাটে। মিলি পাথর হয়ে যায়। নিনা তখন অ্যান্ড্রুর দিকে তাকিয়ে খুব ক্যাজুয়ালি বলে, অ্যান্ড্রু, তুমি জানো না মিলি 10 বছর জেল খেটেছে। তবে আমার মনে হয় ও এখন শুধে গেছে। এরপর নিনা মিলিকে একটি গ্রোসারি লিস্ট বা বাজারের ফর্দ ধরিয়ে দেয় এবং বলে, এখন থেকে তুমি আমার গাড়ি ব্যবহার করবে, কারণ তোমার ওই ভাঙাচোরা গাড়িটা নিয়ে প্রতিবেশীরা কথা বলছে। মিলি শপিং মলে গিয়ে যখন কেনাকাটা করছিল তখন পিটিএর এক মা তার নতুন ফোন দেখে মন্তব্য করে, বাহ, নিনা তোমাকে ফোন দিয়েছে। জানো তো ওরা ন্যানিদের ফোনে ট্র্যাকিং ডিভাইস দিয়ে রাখে। এই কথাটা শোনা মাত্র মিলির মাথায় বাজ পড়ে। সে বুঝতে পারে নিনা সব জানতো। নিনা জানতো মিলি কোথায় আছে, কি করছে, ওই মেসেজগুলো পাঠানো, টিকিট কাটার নাটক সবই নিনার প্ল্যান ছিল কিনা কে জানে। ঠিক তখনই শপিং মলের বাইরে পুলিশের সাইরেন শোনা যায়। পুলিশ এসে মিলিকে হাত করা পড়ায়, কারণ নিনা পুলিশে রিপোর্ট করেছে যে তার গাড়ি চুরি হয়েছে। মিলি নিজেকে নির্দোষ দাবি করলেও পুলিশ শোনে না। শেষমেশ অ্যান্ড্রু থানায় এসে মিলিকে ছাড়িয়ে নিয়ে যায়। গাড়িতে ফেরার পথে মিলি স্বীকার করে যে সে হাই স্কুলে থাকার সময় জেলে দিয়েছিল। অ্যান্ড্রু তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি জানি তুমি একজন ভালো মানুষ। তারা যখন বাড়ি ফেরে তখন আসল ঝড় শুরু হয়। নিনা তাদের হাতে সেই ব্রডওয়ে শোয়ের প্লেবেল বা লিফলেট দেখে ফেলে। সে চিৎকার করে বলে, আমি জানতাম তোমরা একসাথে ছিলে, তোমরা আমার পিঠের পেছনে লটর পটর করছো। মিলি আর অ্যান্ড্রু অস্বীকার করার চেষ্টা করে। অ্যান্ড্রু বলে, নিনা, তুমি আবার কল্পনা করছো, তোমার ওষুধ খাওয়া দরকার। কিন্তু নিনা কোনো কথা শোনে না। সে তৎক্ষণাৎ মিলিকে চাকরি থেকে বরখাস্ত করে এবং বলে, তুমি আমার জামা কাপড় চুরি করেছ, এর দাম না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। মিলি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই অ্যান্ড্রু ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে। সে নিনাকে ধরে বাড়ি থেকে বের করে দেয় এবং বলে, অনেক হয়েছে, তুমি বেরিয়ে যাও। নিনা রাগে কাঁপতে কাঁপতে মিলির গালে কষে এক থাপ্পড় মারে এবং ঝড়ের বেগে বেরিয়ে যায়। নিনা চলে যাওয়ার পর মিলিও তার ব্যাগ গোছাতে শুরু করে। সে অ্যান্ড্রুকে বলে, আমার প্যারোলের শর্ত অনুযায়ী আমাকে একটা স্থির চাকরি এবং বাসায় থাকতে হবে, তাই আমাকেও যেতে হবে। কিন্তু অ্যান্ড্রু তাকে বাধা দেয়। সে মিলির হাত ধরে বলে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার সাথে এখানেই থাকবে। নিনা চলে যাওয়ার পর মিলি যেন স্বর্গের চাবি হাতে পায়। অ্যান্ড্রুর সাথে তার দিনগুলো স্বপ্নের মতো কাটছিল। বাড়িতে কোনো চিৎকার নেই, কোনো পাগলামি নেই, শুধু ভালোবাসা আর শান্তি। মিলি নিজেকে এই বাড়ির নতুন মালকিন ভাবতে শুরু করে। অ্যান্ড্রু তাকে সব ধরনের স্বাধীনতা দেয়। একদিন অ্যান্ড্রু খুব ক্যাজুয়ালি মিলিকে বলে, জানো মিলি, আমার হাসি আমার মা খুব পছন্দ করতেন, অন্য মহিলারাও আমার হাসির খুব প্রশংসা করে। কথাটা তখন খুব সাধারণ মনে হলেও এর পেছনে যে কি ভয়ানক ইঙ্গিত ছিল তা মিলি বুঝতে পারেনি। একদিন সকালে যখন মিলি অ্যান্ড্রুর জন্য নাস্তা সাজাচ্ছিল, জানলা দিয়ে সে দেখতে পায় মালি এনজো এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। মিলির অস্বস্তি হয় এবং সে বিষয়টা অ্যান্ড্রুকে জানায়। অ্যান্ড্রু কোনো সময় নষ্ট না করে এনজোকে কাজ থেকে বরখাস্ত করে বা ফায়ার করে দেয়। মিলির মনে হয় অ্যান্ড্রু তাকে কতটা প্রোটেক্ট করে, কিন্তু সুখের কপালে বেশি দিন সয় না। একদিন অসাবধানতাবশত মিলির হাত থেকে পড়ে অ্যান্ড্রুর মায়ের দেওয়া সেই দামি চীনা মাটির প্লেটগুলোর একটা ভেঙে যায়। মিলি ভয়ে জমে যায়। সে জানে এই প্লেটগুলো অ্যান্ড্রুর কাছে কতটা প্রিয়। অ্যান্ড্রু যখন বাড়ি ফেরে মিলি কাঁচু মাচু হয়ে ক্ষমা চায়। অ্যান্ড্রু প্রথমে খুব শান্ত থাকে। সে বলে, চিন্তা করো না মিলি, এটা দুর্ঘটনাবশত হয়েছে। কিন্তু তার গলার স্বরে এমন এক শীতলতা ছিল যা হাড় হিম করে দেওয়ার মতো। অ্যান্ড্রু তখন অদ্ভুত এক আবদার করে বসে। সে বলে, মিলি, ভাঙা টুকরোগুলো সব একসাথে করো, আমি কাউকে দিয়ে এটা জোড়া লাগিয়ে নেব। মিলি জানায় যে হাত কেটে যাওয়ার ভয়ে সে টুকরোগুলো পরিষ্কার করেনি। অ্যান্ড্রু কোনো কথা না বলে শুধু মাথা নাড়ে। এরপর সে মিলিকে বেডরুমে নিয়ে যায় এবং শ্যাম্পেন অফার করে। তারা দুজনে ড্রিঙ্ক করে এবং ঘনিষ্ঠ হয়। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর মিলির যখন ঘুম ভাঙে, সে নিজেকে একা বিছানায় আবিষ্কার করে। সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু হায়, দরজা বাইরে থেকে লক করা। মিলি আতঙ্কিত হয়ে অ্যান্ড্রুকে ডাকতে থাকে, অ্যান্ড্রু, দরজা খোলো, কি হচ্ছে এসব? কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া আসে না। মিলি বুঝতে পারে সে আটকা পড়েছে। বন্ধুরা, ঠিক এই মুহূর্তে মুভিটি আমাদের নিয়ে যায় কয়েক সপ্তাহ পেছনে, যেদিন নিনা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আর এখান থেকেই উন্মোচিত হয় এই গল্পের সবচেয়ে বড় রহস্য বা টুইস্ট।
আমরা দেখি নিনা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় গাড়িতে বসে আছে, কিন্তু তার চোখে কোনো জল নেই, কোনো দুঃখ নেই, বরং তার মুখে ফুটে উঠেছে এক স্বস্তির হাসি। সে যেন হাফ ছেড়ে বাঁচল। আসলে আমরা এতক্ষণ যা দেখেছি তার সবটাই ছিল একটা সাজানো নাটক। নিনা পাগল নয়, সাইকো নয়। আসল সাইকো বা মানসিক রোগী হলো অ্যান্ড্রু উইনচেস্টার। বছরের পর বছর ধরে অ্যান্ড্রু নিনাকে মানসিকভাবে নির্যাতন করে আসছে এবং তাকে পাগল সাজিয়ে রেখেছে। নিনার ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি তার করুণ কাহিনী। নিনা যখন ছোট ছিল তখন তার বাড়িতে আগুন লাগার ঘটনায় সে দায়ী ছিল না, সেটা ছিল নিছকই দুর্ঘটনা। বড় হয়ে নিনা একজন লয়ার বা উকিল হতে চেয়েছিল, কিন্তু কলেজে পড়ার সময় সে তার প্রফেসরের প্রেমে পড়ে এবং গর্ভবতী হয়ে যায়। সেই প্রফেসর তাকে এবং তার অনাগত সন্তান সিসিকে অস্বীকার করে। বাধ্য হয়ে নিনা তার ক্যারিয়ার বিসর্জন দেয় এবং এক ল ফার্মে সামান্য সেক্রেটারির চাকরি নেয় সিসিকে বড় করার জন্য। একদিন অফিসে নিনার জামায় কফির দাগ লেগে যায় এবং তার বস তাকে বকাঝকা করে। ঠিক সেই মুহূর্তে অ্যান্ড্রুর নজরে পড়ে নিনা। অ্যান্ড্রু তখন একজন ধনী ক্লায়েন্ট। সে নিনার হয়ে তার বসের কাছে ক্ষমা চায় এবং পরে নিনাকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। মাত্র 6 সপ্তাহের পরিচয়ে অ্যান্ড্রু নিনাকে বিয়ের প্রস্তাব দেয়। নিনা ভেবেছিল সে তার জীবনের রাজপুত্রকে খুঁজে পেয়েছে, যে তাকে আর সিসিকে সব কষ্ট থেকে মুক্তি দেবে। কিন্তু সে জানত না সে আসলে বাঘের গুহায় পা দিতে চলেছে। বিয়ের পর অ্যান্ড্রুর আসল রূপ বেরিয়ে আসে। অ্যান্ড্রু ছিল একজন কন্ট্রোল ফ্রিক বা নিয়ন্ত্রণ পাগল মানুষ। সে নিনাকে তার আগের ফিয়ান্সে ক্যাথির কথা বলেছিল, যে নাকি বিয়ের ভয়ে পালিয়েছে। আসলে ক্যাথি পালিয়েছিল অ্যান্ড্রুর অত্যাচার থেকে। অ্যান্ড্রুর অত্যাচারের ধরন ছিল অদ্ভুত এবং নিষ্ঠুর। একদিন সে লক্ষ্য করে নিনার চুলের গোড়া বা রুটস দেখা যাচ্ছে, মানে চুলের রং উঠে যাচ্ছে। সে নিনাকে পার্লারে যেতে বলে, কিন্তু ব্যস্ততার কারণে নিনা যেতে ভুলে যায়। পরদিন অ্যান্ড্রু এটা নিয়ে কোনো চিৎকার করেনি। সে শান্তভাবে নিনাকে চিলেকোঠা বা অ্যাটিকে নিয়ে যায় এবং বাইরে থেকে দরজা লক করে দেয়। সে আদেশ দেয়, এখনই তোমার মাথা থেকে 100টা চুল উপড়ে ফেলো, গোড়া শুদ্ধ। অ্যান্ড্রু দরজার ওপাশ থেকে বলে, চুল হলো একটা প্রিভিলেজ বা সুবিধা, এটার যত্ন নিতে হয়। নিনা ভয়ে কাঁদতে কাঁদতে নিজেই চুল ছিঁড়তে বাধ্য হয়। একবার গণনায় ভুল হওয়ায় অ্যান্ড্রু তাকে আবার প্রথম থেকে শুরু করতে বাধ্য করে। ভাবা যায় কতটা নিষ্ঠুর এই লোক। শুধু তাই নয়, অ্যান্ড্রু নিনার মাতৃত্ব নিয়েও জঘন্য খেলা খেলেছে। সে চেয়েছিল নিনা যেন পুরোপুরি তার নিয়ন্ত্রণে থাকে। একদিন সে নিনার খাবারের পানিতে ড্রাগ বা কড়া ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। নিনা যখন সিসিকে গোসল করাচ্ছিল তখন সে অজ্ঞান হয়ে যায়। সিসি পানিতে ডুবে মরতে বসেছিল। অ্যান্ড্রু তখন পুলিশ ডাকে এবং এমনভাবে সিন ক্রিয়েট করে যেন নিনা নিজেই সিসিকে মারতে চেয়েছিল। ফলে পুলিশ নিনাকে পাগলা গার্ডে বা সাইকিয়াট্রিক ওয়ার্ডে পাঠিয়ে দেয়। নিনা জানতো সে যদি সিসিকে ফিরে পেতে চায় তবে তাকে অ্যান্ড্রুর সব শর্ত মেনে নিতে হবে এবং পাগল হওয়ার অভিনয় করতে হবে। সে অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ খাওয়ার ভান করত যাতে ডাক্তাররা তাকে ছেড়ে দেয়। ফিরে এসে সে দেখে সিসি অ্যান্ড্রুকে বাবা হিসেবে মেনে নিয়েছে এবং তাকে খুব ভালোবাসে। নিনা তখন ফাঁদে পড়ে যায়। বাইরে থেকে সবাই অ্যান্ড্রুকে পারফেক্ট হাজব্যান্ড আর নিনাকে পাগল বউ হিসেবে জানত। অ্যান্ড্রু নিজের বাচ্চা চাইত, কিন্তু নিনা প্রতিজ্ঞা করেছিল সে এই শয়তানের বাচ্চার মা হবে না। তাই সে গোপনে ডাক্তারকে টাকা দিয়ে আইইউডি বা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছিল এবং অ্যান্ড্রুকে মিথ্যে রিপোর্ট দেখিয়েছিল যে সে বন্ধ্যা বা ইনফার্টাইল। এই কারণেই অ্যান্ড্রু তাকে আরও বেশি মানসিক নির্যাতন করত। বাগানের মালি এনজো সব জানত। সে নিনাকে সাহায্য করতে চেয়েছিল। একবার সে নিনা আর সিসির জন্য নকল পাসপোর্ট জোগাড় করেছিল পালানোর জন্য, কিন্তু অ্যান্ড্রু সেটা ধরে ফেলে এবং এনজোকে হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়।